এই যে দেখ, আবার আর একটা বড় মাছ পেলাম। তুই মাছ ধরবার নিয়ম জানিস না পরেশ? আমি 4টে মাছ ধরে ফেলাম আর তোর বড়শিতে এখনো একটা ধরা পড়লো না। আমি ভালোভাবে পারি না দেখেই তো তোমার সঙ্গে এলাম, যাতে তুমি আমাকে শিখিয়ে দিতে পারো, কিন্তু তুমি তো নিজেই তখন থেকে ধরছো। আরে মাছ ধরা হলো আমার সবচেয়ে প্রিয় শখ, তাই মাছ ধরতে গেলে আশেপাশে কে কি করছে আমার কোনো খেয়াল থাকে না। তুই হয়তো খাবার ভালোভাবে বড়শির মুখে আটকাতে পারছিস না। তুমি যে 4টে মাছ ধরেছো তার মধ্যে যদি বড় দুটো আমাকে দাও, তাহলে আমি তোমাকে বলবো রেখা দিদি কখন বাড়িতে আসবে। রেখা বাড়িতে আসবে? তুই সত্যি বলছিস? ও শহর থেকে বাড়িতে আসবার কথা চলছে নাকি? কখন আসবে আমাকে বল না। আমার শর্ত মানলে তবেই আমি তোমাকে বলবো সব কিছু। বড় মাছ দুটো আমার চাই। সব কটা তুই রেখে দে, আমার মাছ চাই না। তুই শুধু বল রেখা কখন বাড়ি আসছে। আর 1 মাস পরেই তো পুজো। সারদা দিদি আর রেখা দিদি সিদ্ধান্ত নিয়েছে এবার তারা বাড়িতে পুজো কাটাবে। গত 5 বছর ধরেই শহরেই পুজো করছে, এবার মায়ের সঙ্গে থাকবে। পুরো 5 বছর পর রেখা গ্রামে আসছে? ওর কি এখন আমাকে মনে আছে? তুমি তোমার খেয়ালের জগতে হারিয়ে থাকো। আমি বাড়ি গিয়ে মাকে বলছি আমাকে ভাজা মাছ করে দিতে। বৃষ্টির দিনে ভাজা মাছ আর গরম ভাত। মাত্র কিছুদিন হলো আমি বাজারের উদ্দেশ্যে গেলাম, আর অমনি তুমি উঠোনে ঝাড়ু দিতে শুরু করেছো। কাকিমা, তোমাকে না আমি কতবার বলেছি তুমি কোনো কাজ করবে না? বোকা ছেলে, শুধু একটু উঠোন ঝাড়ু দিলে কি এমন ক্ষতি হয়ে যাবে শুনি? তাছাড়া সারাদিন তো বাড়িতেই শুয়ে বসে থাকতে আমার মোটেও ভালো লাগে না, একঘেয়েমি ধরে যায়। তোমার যতই বিরক্ত লাগুক তবুও তোমাকে সারাদিন বিশ্রাম করতে হবে, কেননা ডাক্তারবাবু বলে দিয়েছেন তোমাকে কোনো রকমের কাজকর্ম না করতে। বাড়ির এসব ছোটখাটো কাজের জন্য তো আমি আছি নাকি? আমি জানি তুই আছিস বলেই তো এই ফাঁকা ঘরটাতে কিছুটা শান্তি পাওয়া যায়। কত বছর হলো আমার মেয়েগুলোকে শহরে পাঠিয়েছি, এরপর থেকেই তো একার জীবন যাপন করছি। এভাবে বলো না কাকিমা, তুমি তো একা নও, তোমার সঙ্গে পরেশ আছে, আমিও আছি। আমরা থাকতে তুমি একা হও কি করে? পরেশের কথা আর কি বা বলবো বাবা, ছেলেটা শুধু গায়ে গতরেই বড় হচ্ছে, মাথায় একটুও বুদ্ধি নেই, পড়াশোনাই করে না ঠিক মতো। বয়সের সঙ্গে সঙ্গে যে সব ঠিক হয়ে যাবে কাকিমা, তুমি কোনো চিন্তা করো না তো। মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে মেয়ে দুটোকে আজ শহরে পড়াশোনা করাচ্ছি। যেদিন আমার মেয়েরা ডাক্তার হয়ে এই গ্রামে পা রাখবে, সেদিন আমার চেয়েও খুশি পৃথিবীতে আর দ্বিতীয় কেউ হবে না। আর কদিন পরেই তো দিদিরা বাড়িতে আসছে, তাদের সঙ্গে আনন্দ করবার জন্য তোমাকে সুস্থ থাকতে হবে। তুমি গিয়ে বিশ্রাম নাও, আর এইসব কাজের দায়িত্ব তুমি আমার উপর ছেড়ে দাও। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতেই বাবার চেঁচামেচি শুরু করেছিল। প্রতিদিনই ভোরে শুরুতে আমার চিৎকার চেঁচামেচি শুনলে পুরো দিন কলা খারাপ হয়ে যায়, ভালো লাগে না। নিশ্চয়ই তুই কোনো মানে উল্টোপাল্টা কোনো কাজ করেছিলিস, নাহলে কাকু তো এমনি এমনি চেঁচামেচি করবে না। আরে বাবা, আমি কিছুই করিনি, আমার কোনো দোষ নেই। আমাদের পাশের বাড়ির ওই বুড়ি বিমলা দেবীকে তো চেনাই আছে। 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা এসে বাবার কাছে আমার নামে নালিশ করতে থাকে যত সব। বিমলা দেবীর কথা আর কী রে বলবো, পুরো গ্রামের মানুষ তাকে নিয়ে কথা বলে। যখন থেকে তার 2 মেয়েকে শহরে ডাক্তারি পড়ানোর জন্য পাঠিয়েছে, শুধু অন্যের ছেলে মেয়ের নামে বদনাম করতে থাকে। মাঝে মাঝে বাবার কানে আমার নামে এমন কথা বলে যেগুলোর জন্য বাবা বহুদিন যাবৎ আমাকে টাকা পয়সা দেবার জন্য বন্ধ করে দেয়। তাই কি আর কোনো কাজ নেই অন্যের জীবন নিয়ে পড়ে থাকা তারা? এই বিমলা দেবীকে একটা উচিত শিক্ষা দিতে হবে। তুই জানিস, কদিন আগে আমার মার সঙ্গে ইচ্ছে করে ঝগড়া লাগিয়ে বসেছিল, মা খুব কান্না করেছে। বলছি বুড়িকা শিক্ষা দেওয়ার জন্য কোনো একটা ব্যবস্থা নেব নাকি? আমারও তো ইচ্ছে করছে যেভাবে আমার মাকে কান্না করিয়েছে সেভাবে আমিও তাকে কাঁদাই। তোর কাছে কোনো বুদ্ধি আছে? আমি কুট বুদ্ধি সবসময় মাথায় নিয়ে চলি, সেই কথা তো জানাই আছে, বা জিজ্ঞেস করছিস কেন? তাহলে তো ভালোই, তুই যেটাই কর আমি তোর সঙ্গে আছি বন্ধু। রে পরেশ, সন্ধ্যেবেলা কোথায় যাচ্ছে শুনি? বাড়ির দিকে যাচ্ছি, আর কোথায় যাব? আমার তো তোমার মতো পুরো গ্রামে ঘুরে বেড়ানোর অনুমতি নেই। তুই এবার ছোট ভাইয়ের মতো, তোর যদি কখনো ঘুরে বেড়াতে মন চায় আমাকে বলবি, আমি তোকে পুরো গ্রাম ঘুরিয়ে দাও। আমি থাকতে ঘোরাঘুরি চিন্তা কিসে? হ্যাঁ, এর কদিন পর দেখা যাবে আমি গাছের তলায় বসে জুয়া খেলার আসর জমিয়েছি। তোকে আমি আমার ছোট ভাইয়ের মতো দেখবে, আর তুই ওকে অপমান করতে পারলি? তোমাকে অপমান করতে যাবো কেন বলো তো মুরারি দাদা? আমি তো শুধু দৃশ্য কল্পনা করছিলাম। তোর হাতে ওগুলো কি দেখতে আমের মতো মনে হচ্ছে? এগুলো এগুলো আম, সে কথা তোমাকে কে বললো? আমি তো ভেবেছিলাম এগুলো মনে হয় হাতির ডিম হতে পারে। খুব ভালো ঠাট্টা করতে শিখে গেছিস পরেশ। আচ্ছা ছাড়, আমগুলো কিন্তু দেখতে বেশ সুস্বাদু মনে হচ্ছে, ভালো লেগে গেছে? হ্যাঁ, আমি খেয়ে দেখি, এরপর তোমাকে জানাবো মিষ্টি নাকি টক। হাতে করে আম নিয়ে যাচ্ছিস, আমাকে একটা বার সাজাবি না? হ্যাঁ, না না, যারা টুকটাক নেশা করে তাদের পাকস্থলিতে আম হজম হয় না। তুমি এসব খেও না তো। দৌড় বোকা, তোকে কে বললো আমি নেশা করি? এই তো মাঝে মধ্যে 1-2 ফোঁটা চোখে দেখি আর কি।
তুমি যেটাকে 1-2 ফোঁটা বলছো সেটা কি আমরা 10-12 মানে গেলাস বলি? অন্ধকার হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে, মা বকাঝকা করবে, না হলে আমি চলি, ভালো লাগে না। চলো পরেশ, পরে শোন না, আম দিয়ে যাওয়া হয়, সই রে, আরে নিয়ে না, এই তো হচ্ছে ব্যাং। কেউ আছো? কেউ আছো? বাঁচাও, কেউ জল আনো, বাড়িতে আগুন ধরেছে। কাকিমা, পরেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, বাড়িতে আগুন ধরেছে, পরেশ। কাকিমা, কাকিমা তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে এসো, আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিই। আমি তোমার পায়ে পড়ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেও তোমাকে বাঁচাতে পারলাম না কাকিমা। এখন আমার কি হবে মা? তুমি আমাকে একা করে দিয়ে কেন চলে গেলে? আমি তোমায় কিভাবে ফিরে পাবো? আর মাত্র কদিন পরেই তো আমাদের ছুটিতে বাড়িতে আসার কথা ছিল। এতগুলো বছর পর মায়ের সঙ্গে একসঙ্গে পুজো করার পরিকল্পনা ছিল। আমাদের এভাবে একা করে দিয়ে সারা জীবনের জন্য মা চলে গেল। যখন থেকে শুনেছিলাম না মা অসুস্থ, তখন থেকেই আমার মনটা অস্থির হয়েছিল। কিন্তু এত বাজেভাবে মৃত্যুবরণ করতে হবে মাকে, সে কথা কখনো ভাবতে পারিনি। এই রাতের অন্ধকারে হঠাৎ করে অত বড় বাড়িতে আগুন ধরে গেল, এটা কেমন অদ্ভুত লাগছে শুনতে। কোথাও বড় একটা ভুল হচ্ছে আমাদের সবার। হঠাৎ করে রাতের অন্ধকারে বাড়িতে আগুন ধরে যাওয়া কোনো কাকতালীয় ব্যাপার বলে তো আমি মনে করি না। এ ব্যাপারে আমাদের আরেকটু ভালোভাবে তদন্ত করা উচিত। ঠিক বলেছিস দিদি, হঠাৎ করে এত বড় দুর্ঘটনা তো নিজে নিজে হতে পারে না। আমারও মনে হচ্ছে এর পিছনে অন্য কোনো বড় রহস্য লুকিয়ে আছে এবং আমাদের সেটাই খুঁজে বের করতে হবে। আমার মনে হয় এ ব্যাপারে আরো ভালোভাবে তদন্ত করবার জন্য আমাদের পুলিশের সহায়তা নেওয়া দরকার। পুলিশ কি আদৌ আমাদের কোনো সাহায্য করতে পারবে? এমনও তো হতে পারে পুলিশের পুরো ঘটনা শুধু একটা দুর্ঘটনা বলেই চালিয়ে দিতে পারে। কিন্তু পুলিশের সাহায্য না দিলে তোমরা দুজন মেয়ে মানুষ একার হাতে এত বড় রহস্য কি করে উদ্ঘাটন করবে? পুলিশ নিযুক্ত থাকলে ব্যাপারটা সহজ হবে। আমার মনে হয় আনন্দ ঠিকই বলছে দিদি, আমাদের পুলিশের সাহায্য নেওয়ার দরকার। তোদের যদি এটা ঠিক মনে হয় তাহলে সেটাই কর। আমার একটাই চাওয়া, যদি এই সবের পিছনে সত্যিই কারোর কোনো হাত থেকে থাকে, সে যেন কিছুতেই ছাড় না পায়। আমি বেশ কিছুদিন আগেই পরেশের থেকে শুনেছিলাম তোমরা এবার পুজোয় বাড়িতে আসবে। আমি খুব খুশি ছিলাম এত বছর পর তোমাকে দেখবো বলে। তোমার মতোই সেই একই উচ্ছ্বাস আমার মনের মধ্যেও ছিল আনন্দ, কিন্তু সেই উচ্ছ্বাস যে হঠাৎ এত বড় শোকে পরিণত হবে আমি কখনো ভাবতে পারিনি। আমি জানি এই সময়টা তোমার জন্য খুব কঠিন, কিন্তু তোমাকে নিজেকে সামলাতে হবে। তুমি ভেঙে পড়লে চলবে না রেখা। মুখে বলাটা যতটা সহজ, বাস্তবতা ততটা সহজ নয় আনন্দ। তুমি যতই চেষ্টা করো তুমি কখনোই বুঝতে পারবে না আমি কোন কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি। হয়তো আমি তোমার কথাটা সহ্য করছি না, কিন্তু আমি তোমাকে অনুভব করতে পারছি রেখা। আমি জানি এটা খুবই কঠিন একটা সময়, কিন্তু সব সময় এটা মনে রাখবে যে কোনো পরিস্থিতিতে আমি তোমার সঙ্গে আছি। আমার মনের মধ্যে কি এখনো আমার জায়গাটা আগের মতোই আছে আনন্দ? গত 5 বছরে কি কিছুই বদলায়নি? হয়তো বদলে যেত যদি আমি বদলাতে দিতাম, কিন্তু গত 5 বছর ধরে আমি তোমার স্মৃতিগুলোকে আজকেই বেঁচেছিলাম রেখা। আমি তো ভেবেছিলাম এত বছর কেটে গেছে, কালের পরিক্রমায় তুমি হয়তো আমাকে ভুলেও গেছো, নতুন জীবন শুরু করেছো। যেদিন তুমি এই গ্রাম ছেড়ে চলে গিয়েছিলে সেদিনই আমার জীবন সেখানেই থেমে গিয়েছিল, এবং আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি তোমার ফিরে আসা অবধি অপেক্ষা করব। গত 5 বছরে আমি তোমার কথা বহুবার মনে করেছি। আমার এই দুঃসময় তুমি আমার সঙ্গ দেবে? এ প্রশ্নের উত্তর আমি তো দিয়েই ফেলেছি। আমি সব সময় তোমার সাথে আছি। দেখো, আমরা যেমনটা সন্দেহ করেছিলাম একদম সেটাই হয়েছে। ঘটনাস্থল থেকে মদের বোতল আগাম উদ্ধার করা হয়েছে, আর এটাই প্রমাণ করে এখানে কারো না কারোর হাত আছে। কিন্তু এই রুমালটা কার হতে পারে? যদি একবার তাকে খুঁজে বের করা যায় তাহলেই মনে করব আমাদের সমস্যা অর্ধেক সমাধান হয়ে গেছে। এগুলো যখন উদ্ধার হয়েছে তাহলে এগুলো যা তাকে পুলিশে ধরতেও বেশি সময় লাগবে না। একটু ধৈর্য ধরো, আমরা ঠিক আসল অপরাধীদের খুঁজে পাবো। শুধু পুলিশের উপরে সবটা ছেড়ে থাকলে হবে না, আমাদেরও নিজে থেকে কোনো না কোনো পদক্ষেপ গ্রহণ করতে হবে আসল অপরাধীকে ধরার জন্য। আমার কেন মনে হচ্ছে আমার খুব পরিচিত কারোর কাছে আমি রুমালটা দেখেছিলাম, কিন্তু এই মুহূর্তেটি মনে করতে পারছি না। কোথাও না কোথাও তো দেখেছি। আপনাদের মধ্যে কথা বলাটা আমার ঠিক হবে না, কিন্তু আমি একটা কথা বলতে চাই। আমাদের বাড়ির পাশে যে হরিপদবাবু ছেলে আছে, সেও তো সারাদিন মাল খেয়ে বেড়ায়। নেশা করে বলে ওকে সন্দেহ করবার কোনো কারণ নেই। মদের বোতলটা যে কোনো কারণ হতে পারে, কিন্তু প্রমাণটা তো আসল। দাঁড়াও 1 মিনিট, একদিন গাছতলায় বসেছিলাম, তখন মুরালি দাদার হাতে কিরকম একটা রুমাল ছিল। পরেশ, তুই আরেকটু ভেবেচিন্তে দেখ। পরে যদি দেখা যায় মুরালির কোনো দোষ নেই তাহলে কিন্তু ব্যাপারটা খারাপ দেখা যাবে। আমি নিশ্চিত এরকম একটা রুমাল মুরালি দাদার কাছে দেখেছিলাম, কিন্তু মুরালি দাদা এত বড় একটা কাণ্ড কেন করতে যাবে? তার তো আমার সঙ্গে কোনো শত্রুতা ছিল না।
এখন এ কথার উত্তর শুধু মুরালি দিতে পারবে। আমাদের পুলিশের কাছে যাওয়া উচিত। তুই তো চুপচাপ হয়ে গেছিস কেন বলতো? তোর মাথার মধ্যে কিছু চলছে, তুই সেটা আমাকে বলতে যাচ্ছি না। সত্যি করে বল, কি হয়েছে? তো ভাবনা আছিস তুই, কি বল? আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি বানু। এক কথায় এটা বলা যায় আমি অনেক বড় পাপ করে ফেলেছি, কিন্তু এই পাপের আমি কীভাবে করবো বুঝতে পারছি না। কিন্তু কি হয়েছে সেটা না বলে আমি তুই সময়টা নিবি? এটা অনেক বড় একটা ভুল। আমার মনে হয় না এগুলো সমাধান পৃথিবীর অন্য কেউ দিতে পারবে। এত ঘুরিয়ে কথা বলা পছন্দ করি না, তাই সরাসরি সব বল। আর যদি আমার কাছে কোনো কথা গোপন করিস নি, এবারও করিস না, হ্যাঁ? বিমলা দেবীর মৃত্যু, তার পরিবারের সঙ্গে কোনো দুর্ঘটনা, এসবের পেছনে আমার হাত আছে। এসব কিছুর জন্য আমি দায়ী। কি বলছিস কি সব? তুই বলতিস বিমলা দেবীকে ঘৃণা করিস, আজকে আবার তার মৃত্যুর পুরোটাই মানে নিজের মাথার উপরে নিচ্ছিস। বিমলা দেবীর বাড়িতে আগুন ধরাটা কোনো দুর্ঘটনা ছিল না, আমি আগুন লাগিয়েছিলাম। কেন এত বড় কাণ্ড তুই মানে কি বাবা? তুই জানিস যদি পুলিশ তোকে ধরতে পারে তাহলে কি হবে? আমি জানি, কিন্তু সেই দিন আমি অনেক বেশি নেশা করে ফেলেছিলাম। আমার জ্ঞান ছিল না, আমি শুধু তাকে একটা শিক্ষা দিতে চেয়েছিলাম। শিক্ষা আমিও দিতে চেয়েছিলাম, কিন্তু তাই বলে তুই একটা মানুষের জীবন কেড়ে নিয়েছিস, এটা কোনো ঠাট্টা নয়। আমচোর, আজকাল আমচুরি বন্ধ করে আমার মন মরা হয়ে বসে থাকো, তোমার তো এটা মানায় না। কেন? আমি আম চুরি করে পালালে আপনার লাঠি দিয়ে আমার পেছনে পেছনে ঠ্যাঙাতে খুব ভালো লাগে বুঝি? তোমার মতো চোরেরা যদি মন খারাপ করে সারাদিন গাছের নিচে দেবদাস হয়ে বসে থাকে, তাহলে আমাদের কি আর ভালো লাগে? হ্যাঁ, আপনি তো জানেন আমার অবস্থা, এখন আর কোনো কিছুই আগের মতো নেই। জীবনে মন খারাপকে যত জায়গা দেবে, মন খারাপ ততই তোমার জীবনকে গ্রাস করে নেবে। তাহলে কি করব শুনি? নদীর জলে গিয়ে ঝাঁপ দেবো? তাহলে একেবারে জীবনের কেচ্ছা শেষ। চলো আগে বাজারের দিকে গিয়ে তোমাকে গরম চা খাইয়ে আনি, এরপরে নদীতে ঝাঁপ দিয়ে মরবার ব্যাপারে একটা ছোটখাটো গবেষণা চালাবো আমরা। আপনি ঘুরে আসুন কাকু, আমার ইচ্ছে নেই। বাচ্চা মানুষ আবার ইচ্ছা অনিচ্ছা কি? চলো বলছি আমার সঙ্গে। বড়দা কোনো কথা বললে সেটা ফেলতে নাই, চলো। আমি যখন রক্তাক্ত অবস্থায় পড়েছিলাম তখন লোকজন পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, কেউ আমাকে একটুও সাহায্য করেনি। আর যদি তোমরা সঠিক সময় সেখানে না আসতে তাহলে আমি মরেই যেতাম। সবই ওপরওয়ালার ইচ্ছা বানু। রাস্তাঘাটে চলাচলের সময় একটু সাবধানে থাকবে। আজকাল সড়ক দুর্ঘটনা অনেক বেশি বেড়ে গেছে। তুমি এখন সংক্রমণ মুক্ত আছো, সেটাই আমাদের খুব ভালো লাগছে। আমরা তোমার জন্য কিছু ওষুধ রেখে যাচ্ছি, তুমি সময়ের মধ্যে নিয়ে নিও। আমরা চলি। দাঁড়াও রেখা, এতদিন অবধি সব সত্য আমি তোমাদের থেকে গোপন করে রেখেছিলাম, কিন্তু আজকে তোমরা আমার জীবন বাঁচিয়েছো, আর তাই এত বড় সত্য আমি তোমাদের থেকে গোপন করে অকৃতজ্ঞতা দেখাতে চাই না। কেমন সত্য বানু? কিসের কথা বলছো তুমি? আমি জানি তোমরা বহুদিন যাবৎ থানায় আসা যাওয়া করছো রেখার মায়ের মৃত্যু এখন মানে এই অপরাধীকে ধরবার জন্য, আর এটাও জানি তোমাদের মুরালির উপর সন্দেহ আছে। মুরালির ওপরে সন্দেহ আছে, কিন্তু শুধু সন্দেহের ভিত্তিতে আইন তো কোনো ব্যবস্থা নেয় না। যে রুমালটা আমাদের বাড়ির সামনে থেকে পাওয়া গেছে সেটাও যে মুরালির, তার স্পষ্ট কোনো প্রমাণ আমাদের কাছে নেই। কিন্তু তুমি যে বলছো তুমি কোনো একটা সত্য জানো, তুমি কিসের কথা বলছো বানু? যদি পারো তোমরা আমাকে ক্ষমা করে দিও এতদিন ধরে এই সত্য তোমাদের থেকে লুকানোর জন্য, কিন্তু সত্যটা হচ্ছে তোমাদের সন্দেহ সঠিক এবং এসবের পেছনে মুরালির হাত আছে। আমার বাড়ির সামনে কি হচ্ছ? এতজন ভিড় করে কেন? তোমাদের সঙ্গে পুলিশ কেন? আমি তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি কারণ তোমার সব কুকর্মের কথা ফাঁস হয়ে গেছে, আর তাই পুলিশ এসেছে তোমাকে গ্রেফতার করে তোমার কাজে শাস্তি দেওয়ার জন্য। কি সব বাজে কথা বলছো তোমরা সবাই? আমি আর কি করছি? আমি গ্রেপ্তার করে কেন? এখন আর তোমার কোনো অভিনয় কাজে আসবে না মুরালি। তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি তোমার সব সত্য নিজের মুখে স্বীকার করে নাও। আমি কি দোষ কিছু করিনি, তাহলে আমি কি করে স্বীকার করবো শুনি? মুরালি, তুই দয়া করে সব সত্যটা বল। এখানে সবাই জানে তুই কি করেছিস। আমি নিজে পুলিশের কাছে গিয়ে সাক্ষী দিয়েছি তোর বিরুদ্ধে। কে? তুই আমার বন্ধু হয়ে আমার বিরুদ্ধে পুলিশের কাছে সাক্ষী দিয়েছি ভালো? এত বড় বিশ্বাসঘাতকতা তুই আমার সঙ্গে কি করতে পারলি? আমি তোকে নিজের ভাইকে বিশ্বাস করেছিলাম জীবনে। আমাকে ক্ষমা করে দিস, তোর বিশ্বাসের মর্যাদা রাখতে পারিনি মুরালি, কিন্তু আমি আর বেশি দিন এই অন্যায়ের কথা নিজেদের মধ্যে রাখতে পারছিলাম না। সেখানে আমি বাধ্য হয়েছি সত্যের পথে সঙ্গ দেওয়ার, তাই সেটাই করলাম। যাও আগে যাও, সবাই মিলে একসাথে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমার এই পুরো ঘটনা কোনো হাত নাই। যাও, ওরা সবাই মিথ্যা কথা বলছে, সবাই ওর শত্রু, আমার উপরে মিথ্যা অভিযোগ চাপানো হচ্ছে। যাও। এখানে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস পরেশ? ভাবছি মাত্র কদিন আগেই তো জীবনটা কত সুন্দর ছিল বলে দিদি। সারাদিন পর আমি বাড়ি ফিরলে মায়ের মুখ দেখতাম, অথচ আজকে কত দিন হয়ে গেল মায়ের মুখ দেখা হয় না। আমি জানি তোর বন্ধু তো, মেনে নেওয়াটা খুবই কঠিন। এটা আমাদের ক্ষেত্রেও হয়েছে। এই ঘটনাই প্রমাণ করে দেয় জীবনের কোনো নিশ্চয়তা নেই। জীবন কতটা আকস্মিক, কখন জীবনের মোড় কিভাবে যে পাল্টে যায় আমরা কেউই বলতে পারি না।
ধীরে ধীরে দিন কাটতে থাকবে এবং ওরা আবার শহরের দিকে চলে যাবে। আমি জানি না এই একলা গ্রামটাতে আমি কিভাবে থাকবো। প্রত্যেকটা মুহূর্ত আমাকে মায়ের স্মৃতি বিরক্ত করবে। আমি জানি তুই এখানে থাকলে একা হয়ে পড়বি এবং তোর আগের মতো কিছুই ভালো লাগবে না। আর তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কিসের সিদ্ধান্ত দিদি? আমি সিদ্ধান্ত নিয়েছি এবার আমি শহরে যাওয়ার সময় তুইও আমার সঙ্গে শহরে যাবি এবং সেখানে আমি তোকে নতুনভাবে পড়াশুনো করার ব্যবস্থা করিয়ে দেব। নতুন জায়গায় নতুন জীবন শুরু করলে তোর এতটা হতাশ লাগবে না। কিন্তু দিদি, গ্রাম ছেড়ে এত দূরে শহরে কি আমি থাকবো কিভাবে? প্রথম প্রথম কিছুটা কষ্ট হবে, কিন্তু জীবন যেহেতু নিজের নিষ্ঠুরতা আমাদের দেখিয়ে দিয়েছে, সুতরাং আমাদেরও সব ধরনের পরিস্থিতিতে নিজেদের মানানো শিখিয়ে নিতে হবে। এই গ্রাম, মাঠ, প্রান্তর আর সবচেয়ে বড় জিনিস হলো এই পুরো জায়গাটা জুড়ে মায়ের স্মৃতি আছে। শহরে চলে যাওয়া মানে এই না যে আর কখনো এই গ্রামে আসবো না। আমরা বছরে অন্তত একবার হলেও এসে মায়ের স্মৃতিচারণ করে যাব। তোমরা কোনোদিন শহরে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছো? আগামী মাসে আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, আর তাছাড়া এই বাড়িতে থাকলে মায়ের কথা বারবার মনে পড়ছে। ভাবছি কাল বা পরশুর মধ্যেই চলে যাব। এবার যদি চলে যাও তাহলে আবার কখনো গ্রামে আসবে? সে কথা বলতে পারছি না, হয়তো বছরে দু একবার এসে যদি এই বাড়িটা দেখে যাব একবার। কোথায় আগের বার তুমি গিয়েছিলে, কিন্তু তোমাকে আটকাতে পারিনি। কিন্তু এবার আমার ইচ্ছে করছে না তোমাকে যেতে দিতে। ইচ্ছে না করলে কি হবে, আমাকে তো যেতেই হবে। ডাক্তার হওয়াটা আমার স্বপ্ন। আমার স্বপ্ন আমি পূরণ করেই ছাড়বো আনন্দ। আমি কোনো পিছুটান রাখতে চাই না। আমি বলছি না তুমি কোনো কিছুতে, আমি দেখবো। আমি তোমাকে হারাতে চাই না। মানে তোমার যে স্বপ্ন আছে তুমি সেটা পূরণ করো। আমি শুধু তোমার পুরো সংগ্রামে তোমার পাশে থাকতে চাই। তাহলে তুমি কি চাওনি আমি কখনো কখনো না যাই, নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে এই গ্রামে থেকে যাই? আমি বলছি না তোমাকে এই গ্রামেতেই থাকতে হবে। তুমি শহরে যেতে চাও, যাও, নিজের স্বপ্ন পূরণ করো। আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমি চাই তুমি যেখানেই যাও আমাকে বিয়ে করে যাও। তুমি পাগল হয়ে গেছো? পরেশের পুরো জীবন পড়ে আছে, এখনো দিদির বিয়ে হওয়া বাকি। তোমার দিদির সঙ্গে আমি সব কিছুর ব্যাপারে কথা বলে নেব। শুধু তুমি রাজি কিনা সেটা বলো। মাত্র একটা শোকের সময় কাটিয়ে উঠেছি, এই সময় তুমি দিদির কাছে গিয়ে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলবে? আমি জানি এটা সঠিক সময় নয়, কিন্তু আমি চাই না তুমি ছাড়া কেউ আমার জীবন সঙ্গিনী হোক। এই পুরো ঘটনা শুরু থেকে তুমি আমাদের যেভাবে সাহায্য করেছো, তুমি সঙ্গে না থাকলে হয়তো আজ আমরা এত সহজেই এই পুরো ঘটনাটা মূল হোতাকে ধরতে পারতাম না। এই পরিবারকে আমি সব সময় নিজের পরিবারের মতো দেখেছি দিদি, আর তাই দুঃসময় এটুকু করা আমার দায়িত্ব ছিল। তুমি খুবই ভালো একজন মানুষ আনন্দ। আমার এটুকু বিশ্বাস আছে তোমার সঙ্গে বিয়ে হলে আমার বোনটা সারা জীবন খুব সুখে থাকবে। রেখা যদি শহরে গিয়ে ওর পড়াশোনা চালিয়ে যেতে চায় তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি চাই ও যাওয়ার আগে যেন ওর সঙ্গে আমার বিয়েটা হয়। যদিও এখন আমাদের খুবই দুঃখের একটা সময় চলছে, মাত্র 1 মাসের মতো হচ্ছে মাকে হারিয়ে আমরা পুরোপুরি একা হয়ে গেছি। আমি জানি না এ সময় বিয়ের কথা বলাটা কতটা যৌক্তিক, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো তুমি রেখাকে পছন্দ করো। আমি গত 5 বছর ধরে ওর জন্য অপেক্ষা করেছি। যদিও এমন আকস্মিকভাবেও আমার সঙ্গে ওর আবার দেখা হবে, সেটা আমার জন্য খুবই অপ্রত্যাশিত ছিল। যদি রেখার কোনো অসম্মতি না থাকে তাহলে আমার তোমাদের বিয়ের ব্যাপারে কোনো আপত্তি নেই। তুমিও তোমার পরিবারের সঙ্গে কথা বলে সবকিছু ঠিকঠাক করে নাও। কোনো চিন্তা করবেন না, আমি আমার মা বাবার সঙ্গে কথা বলে সব ব্যবস্থা করে নেব। আর আমি আপনাকে কথা দিচ্ছি, আমার সঙ্গে বিয়ে হওয়াটা রেখার ডাক্তার হওয়ার স্বপ্নের পথে কিছুতেই বাধা হবে না। রেখার সঙ্গে তোমার বিয়েটা হয়ে গেলে আমিও নিশ্চিন্ত হব।